রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস। লেখক পরিচিতি: আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথাসাহিত্যে এক অনন্য সাধারণ প্রতিভার নাম। ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গটিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নাড়ুলী গ্রামে। তার পিতার নাম বি.এম. ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার পিতৃদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মেদ ইলিয়াস। প্রথমে বগুড়ায় ও পরে ঢাকায় তার শিক্ষাজীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। বাংলাদেশের কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি লেখার সংখ্যা বৃদ্ধির ওপর কখনো জোর দেননি, বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের উপর। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত। মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন। এ সবকিছুরই পরিপ্রেক্ষিতে মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা। তার ৫টি গল্পগ্রন্থে সংকলিত আছে মাত্র ২৮টি গল্প। এছাড়া রয়েছে ২টি উপন্যাস ও একটি প্রবন্ধ সংকলন। তার গল্পগ্রন্থের নাম অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে, উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। তার রচিত উপন্যাস দুটি হল চিলে কোঠার সেপাই ও খোয়াবনামা। ১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ভোররাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো ৩ দিন, কারণ শনিতে ৭, মঙ্গলে ৩ আর সব দিন দিন। এটা জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন মঙ্গলে ভোররাতে হইল শুরু ৩ দিন মেঘের গুড়ু গুড়ু। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য, তাই যথেষ্ট। অন্তত ৩ দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। তার হলো কই? ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া শেষ। হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো, সব ভেস্তে দিল। মিলিটারি মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আন্তা সুবহানকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে ৫ কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের ওপর। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। দুটো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া। বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভি জানা হোগা।
কি ব্যাপার? বেশি কথা বলার সময় নাই। কলেজের দেয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে? মানে? मिस्क्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনে দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প, কলেজের জিমনাসিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় ক্যাসে। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আপ হি কর সকতা, মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি? তার মাথাটা আপনি আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া बैठिए, চাটা খাইয়ে, আমার এই 5-7 মিনিট লাগেগা। नहीं, नाश्तार আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে, अब्दुल सत्तार मिर्जा का घर जाना होगा, आप अभी आइए, एक कर्नल साहब पहुंच गया। सब प्रोफेसर को इत्तला दिया, फौरन आइए। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা, এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে, তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে। আরো নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই ততস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু নাকে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। যেতেই হবে। অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। বউয়ের এসব সোয়াগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর ওপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহই জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ছেন। সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা, পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নীরব করতে হলে এসব কাটা ওপরাতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমদের পরামর্শ শুনেছে। গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তার মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের, তওবা, সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না? প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অব দ্য পিপল। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি, আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না।
এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলোবে না গো। বউয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল। তুমি বরং মিন্টু রেনকোটটা নিয়ে যাও। ইস, আবার মিন্টু! বউয়ের এই ভাইটার জন্যেই তাকে এক্সট্রা ততস্থ হয়ে থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, তার মগবাজারে 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে, জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে। ও চলে যাওয়ার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি, আপনার ভাইকে দেখছি না। ব্যাস, এই শুনেই সে বাড়ি বদলাবার জন্যে লেগে গেল হন্যে হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেই দূরে বলা যায়। ভেবেছিল নতুন এলাকা। পূর্ব দিকে জানলা ধরে দাঁড়ালে চোখ পড়ে বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ! এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনগানওয়ালা ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর ওপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর, গ্রাম, বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়া ঠিক না। নিচে ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। তার শ্বশুর নিশ্চয় সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে, না দরজার ছিটকিনি ও খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভ্যাবাচাকা খায়। না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছে ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস এর সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভড। তা সে তো বাপু এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেয়াল ঘেঁষে প্রিন্সিপাল কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প। ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না। মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে। কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমদের খ্যাসখ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না।
উর্দুর প্রফেসর আকবর সজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। মেন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নেই, তার রিক্সার পরোয়াও সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম। কি মজা তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পানসে স্বাদ নয়, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। তাই রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক মনে হচ্ছে? হোক। সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি লরির ল্যাসটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকানটার ঝাঁপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোটটা বিড়বিড় করে, কাল শোনেন নাই মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াইয়া দিচ্ছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। বাসে যাত্রী কম। না না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচা সেরকম নয়। সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এজন্যে তার একটু খারাপ কথা, অন্তত টিটকিরি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে সয়লাব হয়ে গেলেও কেউ ঢু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। চলতে চলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে। রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নামবার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয়, এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3জন যাত্রী। হুঁ, এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায়, এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট করে। তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরে উঠতে তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। যাক, মেন্টো রেইনকোটে তার কাজ হচ্ছে। চোর ছ্যাচোর পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক। সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ, ছাতা হাতে। কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে, এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। বাস থামালে সে দেখলো একে একে 9জন প্যাসেঞ্জার বাসে উঠলো। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9জনের 3জন আরে রাখো রাখো এবং একজন রোখো রোখো বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। শেষের জন বোধহয় এমনি অর্ডিনারি চোর,
ছিচকেচড় হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের ওপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায়। বাস হঠাৎ করে ব্রেক কষলো। তখন তাকে তাকাতে হয় বায়ে। চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে, এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা, রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভেতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে তিনতলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুংকার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার ওপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব আজান দিতে দাঁড়িয়েছিল। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে? এরা বোধহয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করিয়ে রেখেছে এই মানুষদের শাড়ির ওপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানোটি লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই। যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে, এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দে ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে, এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছুচালো হয়ে আসে, এবং ছুচালো চোখের মণিকাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে। ছুচালো চোখে, গোফের নিচে ও নাক, গোফ ও চোখের আশপাশের ও নিচের লালচে চামড়ায় এতে কাজ হলো। মিলিটারির চোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের ওপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারির এত থ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে, এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে
বসে রয়েছে জাদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল, অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি, ইপিএস, ইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমদ এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন না করতে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুল সত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদরুল কর্নেল বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেড়ে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল একে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুল সত্তারকে, মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় এই একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা। সে জবাব দেয় ঠিক, অফিসের জন্য তিনটে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য দুটো করে এবং ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে। ঠেলা গাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কে? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম? সত্যি বলেছে? আমার নাম বলেছে? নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যেই নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল। ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার ওপর তাদের এত আস্থা? উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। কতক্ষণ পর সে বুঝতে পারে না। মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রবল ঘুষিতে সে কাত হয়। দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায় সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ। ওই ঠিকানাটাই বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে।
সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেঁটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে। কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও জানে, তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখা উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। শব্দার্থ ও টিকা। জেনারেল স্টেটমেন্ট সাধারণ বিবৃতি, স্পেসিফিক ক্লাসিফিকেশন সুনির্দিষ্ট শ্রেণীকরণ, তলব কিয়া আভি জানা হোগা, তলব করেছেন এখনোই যেতে হবে। मिस्क्रियन लोग इलेक्ट्री ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। মিসক্রিয়েন্টরা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে, আবার ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, গেট ভেঙে গেছে। कैसे কিভাবে? ও आप ही कह सकता, সেটি আপনিই বলতে পারেন। মিসক্রিয়ান্টে দুষ্কৃতিকারী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার ও তার সেনাবাহিনী এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করেছে। আব্দুস সত্তার মের ঢাকা ঘর जाने होगा, आप अभी आइए, एक कर्नल साहब पहुंच गए। सब प्रोफेसर को इत्तला दिया, फौरन आइए। আব্দুল সত্তার মৃধার বাসায় যেতে হবে, আপনি এখনই বসুন। এক কর্নেল সাহেব এর মধ্যে চলে এসেছেন, সব প্রফেসরকে ডেকেছেন, তাড়াতাড়ি আসুন। ওয়েল্ডিং ওয়ার্কশপ, ঝালাই কারখানা। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তান সরকার ও তাদের সমর্থকরা 1971 সালে এভাবে অভিহিত করত। ক্র্যাকডাউনের রাত, 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করে সেই রাতের কথা বলা হয়েছে। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসন। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী, রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। বাংলাদেশে প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে সে বিষয়টির তুলনা করা হয়েছে। পাঠ পরিচিতি। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997 গ্রন্থে সংকলিত হয়। গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস, রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কালে ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মতো ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি।
তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে গল্পে। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিচে করো।